যদি যদি এইটুকু জায়গা আমাদের থাকতো, তাহলে একদম নাগাল্যান্ড থেকে একটা বন্দে ভারত এক্সপ্রেস সেটা সোজা একদম এই জায়গাটা সহ সোজা একদম দিল্লি চলে যেতে পারতো বা বিহার চলে যেতে পারতো। সমস্যাটা হয়ে গেছে এই রংপুরটা থাকাতে যে কোনো ধরনের যাতায়াত এই মেঘালয়, অসম হয়ে পশ্চিমবঙ্গ হয়ে ঘুরে আসতে হয়। এবং মোহাম্মদ ইউনূস ঠিক কথা বলেছেন। মোহাম্মদ ইউনূস যে কথাটা বলছেন যে এই মিজোরাম থেকে শুরু করে এই জায়গাটার পাশেও একটা গলার কাটা হয়ে আছে, এই জায়গাটা হচ্ছে চট্টগ্রাম। অর্থাৎ এই চট্টগ্রামটাও যেহেতু বাংলাদেশে রয়েছে, দেখুন মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, এর পরে আমরা সমুদ্রে ঢুকতে গেলে আমাদেরকে ব্যবহার করতে হয় হলদিয়া বা কলকাতা বন্দর, কারণ কলকাতার সঙ্গে এতটা সমুদ্র যুক্ত আছে। তার পাশেই হচ্ছে বাংলাদেশ, এই জায়গাটা আবার বাংলাদেশে পড়ে গেছে, সবুজ জায়গাটা বাংলাদেশ। এই সবুজ জায়গাটা যেহেতু বাংলাদেশে, এই জায়গাটা হচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ এলাকা। মিজোরামের সাথে যদি আমরা এইটুকু জায়গা পেয়ে যাই, তাহলে আমাদের সমুদ্রটাও আমরা পেয়ে যেতে পারি। আর ওইদিকে যে চিকেন স্নেকের কথা বলা হচ্ছে, সেটাও বল হয়ে যাবে, মুরগির গলা হয়ে যাবে হাতির গলা। ভারতের সাথে যুদ্ধ নয়, ভারতের সাথে ফেয়ার শেয়ার এই সম্পর্ক প্রতিষ্ঠা করতে হবে, এর বিকল্প বাংলাদেশে নেই। এবং আমি আবার বলছি, আমি রিসার্চ করে দেখেছি ভারতের, আমি মানে যেহেতু ফরেন পলিসি নিয়ে আমি সারাদিন লেগে থাকি, আমি আবার বলেছি ভারত বাংলাদেশকে কিয়ামত পর্যন্ত বন্ধু হিসেবে নেবে না। দ্যাট ইজ দ্য বটম লাইন। দিস ইজ এ ন্যাশনাল পলিসি। বাংলাদেশকে দাবিয়ে রাখতে হবে, নাহলে তাদের সেভেন সিস্টার তারা হাতছাড়া হয়ে যায়। আর আমরা মুসলিম, এবং সবচেয়ে বড় দুর্ভাগ্য আমরা যে আমরা মুসলিম এবং ভারতের প্রতিবেশী আমরা। দ্যাট ইজ দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। পাকিস্তানের সাথে পারে না, চীনের সাথে পারে না। চীন তো এখন কোথায় যাচ্ছে আপনি কল্পনা করতে পারবেন না, কোন জায়গায় যাচ্ছে। ভারত পড়ে আছে, এবং এই পলিসির কারণে আজকে দেখেন আপনি পৃথিবীর এমন একটা দেশ দেখাইতে পারবেন আপনারা, এমন একটা দেশ দেখান $18 বিলিয়ন যে মানে পণ্য রপ্তানি করে সেই দেশের সবকিছুতে তারা ধ্বংস করে, সেই দেশের সবকিছুর বিরুদ্ধে অবস্থানে। এই যে এখন ডক্টর খলিলুর রহমান সাহেবের নির্বাচনে ভারত কি ভোট দিয়েছে, যদি আপনি বিশ্বাস করেন, আপনি ধরে নেবেন আপনি প্রাণী যারা মানে জন্মগ্রহণ করেছেন, যদি বিশ্বাস করেন ডক্টর খলিলকে ভারত ভোট দিয়েছে, যদি বিশ্বাস করেন আপনি ধরে নিন আপনি মানুষ আপনাকে জন্ম দেয় নাই, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি জীবনে দেবে না। এবং এই যে আমি বলছিলাম মানে প্রথমেই যে আপনি যদি কখনো ভারত যে বাংলাদেশের নাম্বার ওয়ান মানে আপনার মানে আমি যদি বলি হস্টেল কান্ট্রি, আনফর্চুনেটলি তারা আমাদের, এটা যদি আপনি মানে বুঝতে ব্যর্থ হন, রাষ্ট্র নিয়ে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন না। এটা আমি বলেছি এবং আবার বলছি, আপনি যদি বুঝছেন যে ভারত ইজ দ্য রিয়েল প্রবলেম or troublemaker for Bangladesh progress and security। আবার বলছি ইসলামের উপর হাত দিবেন না। কদিন আগে জামাত ইসলামের এক বন্ধু, আমি নাম নিলে আবার এখানে 74 দাঁড়াতে পারেন, সেজন্য 2 জন এমপি ছিলেন, আরেকজন পরাজিত এমপি ছিলেন, আরেকজন নেতা ছিলেন, বক্তৃতা দিচ্ছি ইসলামের উপর হাত দিবেন না। মানে স্পিকার, ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। সুতরাং সবকিছুতে ইসলামের উপরে হাত দিবেন না দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়। পৃথিবীর ইতিহাসে সংসদ ভবনে আমি কখনো দেখি নাই, বা কেউ দেখেছেন কিনা কমেন্টসে জানাইয়েন, যে সাবজেক্টের উপরে বিরোধী দল কথা বলে সেই সাবজেক্টের উপরে কনসার্ন ডিপার্টমেন্ট বা কনসার্ন মন্ত্রী অ্যান্সার করেন। বাংলাদেশে একটা বিরল প্রজাতির সংসদ এখন শুরু হয়েছে, যেখানে সংবিধান সম্বন্ধে কথা বললে তার অ্যান্সার করেন স্বরাষ্ট্রমন্ত্রী, ব্যাংক সম্বন্ধে কথা বললে অ্যান্সার করেন স্বরাষ্ট্রমন্ত্রী, খালকাটা কর্মসূচি নিয়ে কথা বললে অ্যান্সার করেন স্বরাষ্ট্রমন্ত্রী, বৃক্ষরোপণ নিয়ে কথা বললে অ্যান্সার করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আজকে সংসদে ইসলামিক ব্যাংক নিয়ে কথা হচ্ছে, যেখানে এই কনসার্ন সাবজেক্ট নিয়ে কথা বলার দরকার ছিল অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ, কিন্তু সেখানে অ্যান্সার দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমার জীবদ্দশায় আমি পৃথিবীর বহু দেশের সংসদ ভবন দেখেছি এবং বাংলাদেশের সংসদ ভবনের ভিতরে সংসদ অধিবেশন দেখেছি, কিন্তু কনসার্ন সাবজেক্ট নিয়ে কনসার্ন ডিপার্টমেন্ট কনসার্ন মন্ত্রী অ্যান্সার করেন। কিন্তু বাংলাদেশে এই প্রথম দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী সর্বেসের্বা সমস্ত প্রশ্নের উত্তর, সমস্ত সাবজেক্টের উত্তর উনি একাই দিচ্ছেন, বাকি সবগুলো বসে বসে হাত দাঁড়িয়ে দিচ্ছে। এটা এক হীরক রাজার দেশের গল্পের মতো হয়ে গেছে। ইলেকশনের দিন পর্যন্ত আমরা একটা ফেসবুক গভর্নমেন্ট দেখেছিলাম মানে স্পিকার, প্রচারণার মাধ্যমে। তা আমরা এখনো মনে করছি বিরোধী দলের ভূমিকা পালন করুক, তারা স্ট্রাগল করবে সরকারি দলে আসার জন্য, নির্বাচিত হয়ে মেজরিটি পাওয়ার জন্য। কিন্তু বারে বারে এইভাবে প্রচারণা, পর্দার আড়ালে প্রচারণা, পর্দার ভিতরে প্রচারণা ইত্যাদি চালিয়ে
মানুষকে বিভ্রান্ত করে মাননীয় স্পিকার আমরা বোধহয় খুব বেশি এগোতে পারবো না। মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমার প্রশ্ন হচ্ছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড টোটাল 92,115 কোটি টাকা ঋণের ধারক এবং এই 92,115 কোটি টাকার মধ্যে এস আলম গ্রুপ একাই 80,000 কোটি টাকা হচ্ছে ঋণ খেলাপি। জনতা ব্যাংক থেকে বেক্সিমকো গ্রুপ একাই হচ্ছে 25,000 কোটি টাকা হচ্ছে ঋণ খেলাপি। এই ঋণ পুনরুদ্ধারের ক্ষেত্রে মানে এস আলম গ্রুপ এবং বেক্সিমকো গ্রুপের ঋণ পুনরুদ্ধারের ক্ষেত্রে এই অর্থ বছরে আপনাদের বিশেষ কোনো পরিকল্পনা আছে কিনা, আর 2 নম্বর প্রশ্ন আছে কিনা, এবং এস আলম গ্রুপকে তাদের এই ঋণ না পরিশোধ না করে কিভাবে আবার নতুন করে পুনর্বহাল করার চেষ্টা করা হচ্ছে, এটা নিয়ে সরকারের সাথে এস আলম গ্রুপের কোনো সমঝোতা হয়েছে কিনা এই বিষয়টি জানতে চাচ্ছি। শেখ হাসিনার যে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগের অধীনে আমরা রাজনীতি করতে দিতে পারি না। তারা মিছিল করছে, কোথাও কোথাও শেখের বেটি আসছে, সেই জন্য তারা অপেক্ষা করছে। আমরা আসলে, আমি ব্যক্তিগতভাবে যদি মনে করি, যারা আওয়ামী লীগের কর্মী লেভেলের যারা আছে, আমি মনে করি তারা আসলে দুর্নীতিবাজ না আর কি, এখনও মানে জেলে যায় নাই, কিংবা এখনও বাড়িতে বসবাস করতে বা সমাজে আছে। যদি তারা অপরাধী হতো কিংবা দুর্নীতির সাথে কিংবা হামলার সাথে জড়িত থাকলে অবশ্যই তারা জেলে থাকতো কিংবা অথবা দেশের বাইরে থাকতো। যেহেতু এখনও তারা দেশে আছে, আমি মনে করি তাদের মধ্যে ন্যূনতম সততা আছে। হয়তো তারা ভুল করেছে আওয়ামী লীগ করে, কিন্তু তাদেরকে আমরা মনে করি এখনও তারা ভালো পথে আসার সুযোগ আছে, ভালোভাবে রাজনীতি করার সুযোগ আছে, সেটা আওয়ামী লীগ হয়ে না। তারা নতুন মানুষের জন্য নতুন কিছু করবে, সে ব্যাপারে হয়তো আমার মনে হয় যদি আওয়ামী লীগের বিচার হয়, বিচার হওয়ার পর যদি আওয়ামী লীগের রাজনীতি করার বাংলাদেশের মানুষ সুযোগ দেয়, সেক্ষেত্রে তারা রাজনীতি করতে পারে। কিন্তু যে প্রক্রিয়ায় তারা রাজনীতি করতে চায় শেখ হাসিনারকে নিয়ে, সেই রাজনীতি আমরা করতে দিব না। আওয়ামী লীগের যারা আপনারা স্বপ্ন দেখছেন, আমরা কোনোভাবেই শেখ হাসিনার অধীনে, আওয়ামী লীগের অধীনে, শেখ হাসিনার যে আওয়ামী লীগ, সে আওয়ামী লীগের অধীনে আমরা রাজনীতি করতে দিতে পারি না। এটা শুধু আমরা না, দেশের 2000 শহীদের পরিবার আছে, অসংখ্য মানুষ এখানে আহত হয়েছে। জুলাই আগস্টে আপনারা জানেন অনেকে আওয়ামী লীগ ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করে, এটা নাকি একটা ষড়যন্ত্র ছিল। স্পষ্ট আপনাদের মিডিয়ার কাছে তথ্য আছে, যাত্রাবাড়ির এক পুলিশ অফিসার, সে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে দেখে মোবাইল দেখে বলতেছিল, স্যার দেখেন গুলি করলে একটাই মরে, একটাই যায়, কিন্তু আর কেউ যায় না। এটা কিন্তু মিথ্যা কোনো ঘটনা না। তো সেই জায়গা থেকে এরকম স্পষ্ট সুস্পষ্ট প্রমাণ থাকার সত্ত্বেও এত দ্রুত দেশের মানুষ ভুলে যাবে আর আওয়ামী লীগকে দেশের মানুষ রাজনীতি করতে দিবে। যারা দেশে বসে আছেন তাদের উদ্দেশ্যে আমার বলা, আপনারা দিবা স্বপ্ন দেখছেন, আপনারা মনে করছেন শেখ হাসিনা ফিরে আসবে এবং তার রাজনীতি করার আবার সুযোগ তৈরি হবে। এই দিবা স্বপ্ন থেকে বেরিয়ে আসেন। আপনারা আপনাদের ব্যক্তিগত জীবনকে শেখ হাসিনার সাথে, শেখ হাসিনার অপকর্মের সাথে জড়িত করে আপনারা আপনাদের জীবনকে নষ্ট করবেন না, এটা হচ্ছে আমাদের আহ্বান। আর এখানে অতি সম্প্রতি আমরা দেখছি দেশের নানা মানে সীমান্তবর্তী এলাকায় পুশিং করা হচ্ছে ভারত থেকে। তো সেই জায়গা থেকে এখানে বাংলাদেশ সরকারেরও কঠোর ভূমিকা পালন করার জন্য আমরা আহ্বান রাখবো এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এটা কীভাবে সমাধান করা যায় সেভাবে সরকারের প্রতি আহ্বান থাকবে। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন দেশে দেশে সবার সাথে দ্য নিউজ। প্রচন্ড রাগে ক্ষোভে আছি। ইট মারেন, পাটকেল মারেন, ডিম মারেন, অস্ত্র নিয়ে আসেন, হকি স্টিক নিয়ে আসেন, কোন স্টিকেই কাজ হবে না। বাংলাদেশের মানুষ এখন তো গলায় ছুরি বসাইছেন, মাঠে এখন নামবে। দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার করুন, কারণ প্রচন্ড রাগে ক্ষোভে আছি। বাসায় যায় ঘুমাইতে পারি না, বিদ্যুৎ নাই, গ্রামে দেখে গিয়েছি। আবারই হলো পাম্পে যায় হলো তেলের দাম বৃদ্ধি, অকটেনের দাম বৃদ্ধি, আবারই এখন বিদ্যুতের দাম বৃদ্ধি, এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি, বাজারে যা নিত্য পণ্যের দাম বৃদ্ধি। তো আমরা যাবোটা কোথায় মাননীয় সরকার সাহেব? ধৈর্যের একটা সীমা আছে, সরকার হলো ধৈর্যের সীমার উপরে চলে যাচ্ছে সরকার। লেভেল নামিয়ে আসুন, বেশি বাড়াবাড়ি উড়া ভালো না। অনেক বেশি বাড়তেছেন, অনেক বেশি উঠতেছেন, অত বেশি বাড়াবাড়ি ভালো না। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং লেডিজ এন্ড জেন্টলম্যান। আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায়
আপনার আমি যদি বলি যে 23, 22, 23, 24-এর প্রথম দিকে মনে আছে আমার সেই ভাইরাল বক্তব্যটা বলেছিলাম না যে একটা স্বৈরশাসকও ক্ষমতা থাকতে যে ধরনের পিলারের উপরে মানে ভিত্তির উপরে দাঁড়িয়ে থাকে বা ক্ষমতা থাকতে পারে, স্বৈরশাসক বা অথরিটারিয়ান গভর্নমেন্ট হিসাবে যদি আওয়ামী লীগকে আমরা দেখি, তারও ভিত্তি নেই শেখ হাসিনার। এর মানে হলো তাকে যেতেই হবে। আমি বলতাম মনে আছে, she has to go, she will be gone today or tomorrow, it's a matter of time। যখন শেখ হাসিনা দাম্ভিকতার সাথে বলতো আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিতরণ করার ক্ষমতা কারণে, রাইট, তখনই বলেছিলাম। এবং আজকের এই ভিডিওটা এটা সাবজেক্ট না, এটা সাবজেক্ট হলো আপনারা কি খেয়াল করেছেন কিনা যে আপনার বর্তমানে একটা নেরেটিভ, যে ওই নেরেটিভগুলা যখন আওয়ামী লীগ তারা প্রচার করতো, ধরেন কয়েকটা নেরেটিভ বাংলাদেশে ছিল যে পৃথিবীর কোন শক্তি নেই আওয়ামী লীগকে মানে ক্ষমতা থেকে নামানো, আর ভারত ছাড়া একদিনও বাংলাদেশের চলবে না, ভারত ছাড়া অচল বাংলাদেশ, মানে যারা আমাদের দেশে যে দালালরা তৈরি হয়েছে বা মানে ভারতীয় দালাল বাংলাদেশি যারা আছে, যারা প্রতিদিন দাম্ভিকতা করে এবং এগুলাই এই নেগেটিভটা মানে টাকাকে প্রচার করতো বিভিন্ন দালাল, এর মধ্যে আনিস আলমগীরের মতো দালালরা তো ছিলই। সো আপনারা খেয়াল করেছেন এই নেগেটিভটার একটা নেগেটিভ দুইটা নেগেটিভে ভেঙে চুরমা মানে ধ্বংস হয়ে গেছে। নাম্বার ওয়ান, শেখ হাসিনা কোনোদিনই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে মানে সরানো যাবে না, আওয়ামী লীগ চলে গেছে, শুধু চলে গেছে না ধ্বংস হয়ে চলে গেছে। সেকেন্ড থিং হলো যে ভারত ছাড়া আমাদের চলবেই না, ভারত, এবং আমি বারবার বলতাম ভারত ছাড়া বাংলাদেশ চলবে এবং চলতে বাধ্য, এটা আমাকে দায়িত্ব দেওয়া হোক, আমি পৃথিবীতে দেখাতে পারবো। আমি বলেছিলাম মনে আছে আপনাদের যে আমেরিকা থেকে গরু মাংস নিয়ে খাওয়াবো, তাও ভারত থেকে যে গরু মাংস আনা তার চেয়ে কম, আমেরিকা থেকে পেঁয়াজ নিয়ে খাওয়াবো, সেই পেঁয়াজ ভারত থেকে আনা পেঁয়াজের দামের চেয়ে কম হবে, মানে নাই, এগুলা ভাইরাল ছিল তখনকার সময়। আজকে আপনারা একটা খেয়াল করেছেন আরো একটা নেগেটিভ এখন প্রচার করা হচ্ছে মার্কেটে, সেটা কি আওয়ামী লীগ আসতেছে, শেখ হাসিনা আসতেছে, যে কোনো সময় ঢুকে পড়বে, শেখ হাসিনা মানে মানে কেউ আটকাতে রাখবে না, সে কাউকে নেতৃত্ব দিবে না, সেই ফিরতেছে, যে কোনো সময় শেখ হাসিনা লক্ষ লক্ষ মানুষ নিয়ে ফিরবে, লক্ষ লক্ষ মানুষ এয়ারপোর্টে যাবে। এবং এটা এই যে নেগেটিভটা, এটা একটা সাইকোলজিক্যাল গেম, এটা তৈরি হয়েছে এখন এই মুহূর্তে। এটা অথবা ভারতীয়রা বা সব মিলে এটা এই কাজ করলে যারা আগে বলতো খেয়ে ফেলবো, দৌড়ে ফেলবো, ছিঁড়ে ফেলবো, মেরে ফেলবো, এটা তারা করেছো তারা। এখন কিন্তু এই নেগেটিভটা প্রচার করা হচ্ছে, দেখবেন সব সময় যে আওয়ামী লীগ আসতেছে, শেখ হাসিনা যে কোনো সময় চলে আসবে, কারো বাপের ক্ষমতা নাই, যখন আসবে কাউকে ছাড়া হবে না। গতকালকে দেখলাম, মানে গতকালকে আজকে টুইসডে, গতকালকে ছিল মানডে, গতকালকে দেখলাম মায়া মানে মুফাজ্জল হোসেন চৌধুরী, এই যে কুলাঙ্গার, সে বলতেছে আসবে কাউকে ছাড়া হবে না। এটা একটা মানে বোয়া, ফেক এবং সাইকোলজিক্যালি আপনার এক ধরনের সাইকোলজিক্যাল ওয়ার তারা তৈরি করেছে। কিভাবে আমি আবার বলি আপনাদেরকে আজকে, এবং যেন বাংলাদেশে যারা আছে তারা যেন বয়ে থাকে শেখ হাসিনা আবার আসবে, আমলারা প্রশাসনের যে কোনো সময় শেখ হাসিনা ঢুকে পড়বে। আমি আবার আজকে আপনাদেরকে আবার এই নেগেটিভের উত্তরটা দেই, ঠিক আগে যেভাবে দিতাম, ভবিষ্যৎবাণী করে গেলাম একের পরে, মনে রাখবেন এগুলা মিথ্যা হওয়ার কোন সুযোগই নাই। শেখ হাসিনা কোনোদিন বাংলাদেশে আসবে না যতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব এবং বিএনপি না চাইবে এবং সুযোগ না দিবে। তার বাপের ক্ষমতা নাই উনি বাংলাদেশে আসেন। আর সেকেন্ড থিং হলো আমেরিকান গভর্নমেন্ট যদি কোনো কারণে মনে করে যে এই আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে যে কোন কারণে ভারতের প্রচার প্রচারণায় বা আমরা মানে বিএনপি সরকার অথবা মানে জামাতের অতিরিক্ত এমন কিছু কারণ তৈরি হয় যে না এই তথাকথিত সেকুলার নামদারি ওই রাজনৈতিক দলটাকে আমাদেরকে আনতে হবে ব্যালেন্সের জন্য, একটা গোষ্ঠী তো আছেই এখানে আমেরিকার সাথে ক্লোজ রিলেশনশিপ তারা আছে ইউএস গভর্নমেন্টের সাথে, তারা মনে করে যে এটা ভালো। তো এই সুযোগটা যদি আমরা না দেই আর কখনো এই সুযোগ না পায়, এই দুইটা বিশেষ করে আমেরিকান গভর্নমেন্ট যদি মনে করে না শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতি রিস্টেড, উইচ ইজ মোস্ট আনলাইকলি অ্যান্ড অলমোস্ট ইম্পসিবল, বিকজ শেখ হাসিনাকে তারাই মানে মার্কিন যুক্তরাষ্ট্রই ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হিসেবে তারা তখনকার সময় বিবেচনা করেছেন, এবং এটা এত সহজে এখান থেকে ওঠার কথা না, আমি আপনাদেরকে বলে রাখি। এবং আপনার জাতিসংঘের মানে আপনার তদন্ত কমিটির মাধ্যমে মানে প্রমাণিত উনি একজন মানবতা বিরোধী অপরাধী, ইট ইজ অলমোস্ট ইম্পসিবল, রাইট? এবং আবারও বলি ভারতের কোনো ক্ষমতা নাই নিজের ক্ষমতা বলে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করতে পারে, দ্যার ইজ নো চান্স। একমাত্র যদি বিএনপি সরকার কোনো কারণে বা বর্তমান প্রধানমন্ত্রী ওনারা না চান, আমি আবার বলছি এই জীবনে শেখ হাসিনা বাংলাদেশে কোনোদিন ফিরতে পারবেন না, রাজনীতি করতেও পারবেন না। যদি বিশেষ করে বর্তমান সরকার প্রধানমন্ত্রী যদি কোনো কারণে সুযোগ না দেন, আমি আবার বলেছিলাম কয়েক মাস আগেও যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা
একজন মানুষের দয়া বা দাক্ষিণ্যের উপর নির্ভর করে, তার নাম হচ্ছে জনাব তারেক রহমান সাহেব। এখন প্রশ্ন হলো, উনি চাইলে কি এটা সম্ভব? না, এটা সম্ভব না, কিন্তু এটা একটা পথ বা পথ সৃষ্টি হবে, একটা সুযোগ সৃষ্টি হতে পারে, তখন অন্য হিসাব। এর বাহিরে শেখ হাসিনা বা আওয়ামী লীগের আপাতত রাজনীতি, বিশেষ করে শেখ হাসিনা ফিরে আসার সম্ভাবনা নাই। তবে এখানে বলে রাখি, এই মিথ্যা ন্যারেটিভ যেটা সাইকোলজিক্যাল গেম, বিশেষ সচেতন থাকার জন্য বাংলার জনগণ, সরকার প্রধান এবং সবাইকে আমি অনুরোধ করে গেলাম, দিস ইজ এটা এক ধরনের ফেক প্রপাগান্ডা, মিথ আর সাইকোলজিক্যাল এক ধরনের মানে প্রেশারটা আসতেছে, মানে এটা বলে একটা প্রতিষ্ঠা করা যে শেখ হাসিনা যে কোন সময় আবার ফিরে আসবে, এটাই চলছে এখন বর্তমানে। আমি সবাইকে অনুরোধ করবো এ বিষয়ে সচেতন থাকবেন, ভালো থাকবেন, কথা অন্য সময়। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কথা বলবো পাকিস্তানিদের সম্পর্কে আর কি। আচ্ছা, আমার প্রাণপ্রিয় ভাইয়েরা যারা প্রবাসে আছেন, বিশেষ করে বিএনপির ভাইয়েরা, বুকে হাত দিয়ে চিন্তা করবেন এবং সত্য কথা বলবেন। এবং যাদের সন্তানেরা, যাদের ভাইয়েরা বা বোনেরা প্রবাসে আছেন, তারা আপনার সন্তানকে প্রশ্ন করবেন, বা যাদের ঘরে প্রবাসী নাই কিন্তু আপনার আত্মীয়স্বজন আছে প্রবাসে, তাদেরকে জিজ্ঞেস করবেন, প্রবাসের মাটিতে আপনি যখন বিপদে পড়েন, একজন পাকিস্তানিকে আপনাকে সাহায্য করে, যখন আপনার পায়ে পড়ে ঝগড়া করেন সেটা হচ্ছে ভিন্ন বিষয়, কিন্তু বেসিক্যালি একজন মানুষ হিসাবে একজন পাকিস্তানি সাহায্য করেন, একটা ইন্ডিয়ান সাহায্য করে, আপনার বুকে হাতটা বলবেন। তো যেই পাকিস্তান থেকে আমরা ভাগ হয়েছি, সেই মুক্তিযুদ্ধ চেতনা বিক্রি করে আমরা এক শ্রেণীর লোক, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, বা যে বা যাহারা হোক, জামাত হোক, আমরা জনগণকে ধোঁকা দিয়ে নিজেদের রাজনৈতিক ফায়দা ওঠার জন্য চেষ্টা করি। 1945 সালে আমেরিকা জাপানকে অ্যাটমিক বোম মারছিল, মানে পৃথিবীর সর্বপ্রথম আমেরিকা অ্যাটম বোম তৈরি করছে এবং জাপানি এটা ব্যবহার করছে। সেই জাপানরা আজকে কিন্তু পৃথিবীর দ্বিতীয় ধনী দেশ ছিল এত বছর যাবৎ, এখন চায়না হয়েছে আর কি, ঠিক আছে। এবং জাপান কিন্তু আজকে আমেরিকার সবচেয়ে বড় বন্ধু ছিল, বন্ধু রাষ্ট্র। অর্থাৎ দেশের উন্নয়নের জন্য, জনগণের জন্য শত্রু একসময় বন্ধু হয়। আজকে যদি ভারত আমাদের আক্রমণ করে, আপনাকে সাহায্য করবে কি? বাংলাদেশে কি হেডাম আছে, মুরুদ আছে, ভারতের লোক যুদ্ধ করে পারবে না। কারণ বাংলাদেশের রাজনীতিবিদরা ৫-৫ বছরে আমাদের যে প্রতিদ্বন্দ্বী ভারত, পার্শ্ববর্তী দেশ, হ্যাঁ, তার সাথে মোকাবেলা করার মতন অস্ত্র যন্ত্রপাতি তৈরি করে নাই। কেন করে নাই? কারণ ভারত কোনোদিন চায় নাই বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হোক। কিন্তু যদি ভারতের লোকের যুদ্ধ হয়, পাকিস্তান কিন্তু আগে আসবে। এটাই বাস্তবতার কথা, এটাই সত্য কথা। সত্য বলাটা, এই সত্য মানাটা, এটা কিন্তু অপরাধ না, বরং সত্য জানাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আপনি যে দল করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, দেশপ্রেম কাউকে শিখে দিতে হয় না। দেশপ্রেম মানুষের বিবেক থেকে জন্ম নেয়, ঠিক আছে। আপনি বড় নেতা, আপনি পদে আছেন, আপনি পদ বিক্রি করে, বাণিজ্য করে হয়তো কোটিপতি হতে পারবেন, ঠিক আছে। আপনি 2 নাম্বারি করলে, হ্যাঁ, আপনার সন্তান এটা ভুক্তভোগী হবে, টুটুর হবে। হয়তো আপনার মৃত্যুর সময় আপনি 20 টাকা মালিক হতে পারেন, ঠিক আছে, কিন্তু আপনার মৃত্যুর পরে আপনার সন্তান না খেয়ে মারা যেতে পারে যদি আপনি দেশের জন্য ভালো কিছু করে যেতে না পারেন, ঠিক আছে। তা আমাদের দেশের রাজনীতিবিদরা সবসময় এই পাকিস্তানে ইগু করছে, বা ইগু এখনো করে, হ্যাঁ। এটা কি রাজনীতির ফর্মুলা? আমাদের দেশের রাজনীতিবিদরা কখনো চিন্তা করছে আমার রাষ্ট্র কী হবে, আমার জনগণ কীভাবে ভালো থাকবে, আমাদের দেশের ধুলাবালি কীভাবে মুক্ত করা যায়, আমাদের দেশের খাবার দাবার কী হবে, হ্যাঁ, যে খাবার খেলে মানুষের রোগ হয় না, মানে স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া যায়, স্বাস্থ্যসম্মত খাবার মানে উৎপাদন করা যায়, আমাদের কলকারখানা কীভাবে বৃদ্ধি করা যায়, আমাদের দেশের নাগরিকরা যেন প্রবাসে গিয়ে জীবনের যৌবন সময়টা নষ্ট না করে, ঠিক আছে, এই দেশে যেন থাকতে পারে, উন্নয়ন করা যায়, এই ধরনের চিন্তা কখনো করছে? আজকে সত্য কথা বললে কিছু কিছু আবালের বাচ্চারা আমার বিরুদ্ধে এসে কমেন্টস করেন, ঠিক আছে। আরে মূর্খের বাচ্চা, ভারত কোনোদিন আমাদের বন্ধু ছিল না, আর কখনো হবেও না। কারণ শুয়োরের রক্ত, শুয়োরের মাংস শতবার ধুইল, ওটা মুসলমানের জন্য কখনই হালাল হয় না। এটা যারা না বুঝে, হ্যাঁ, আজকের ভারতবাদী কথা বললে কিছু শুয়োর, বিএনপি নামে কিছু শুয়োরের বাচ্চা আছে, হ্যাঁ, আমার থেকে বড় বিএনপি। আমি আমার জীবনে 19 বছর হারাইছি, হ্যাঁ, এই বিএনপি কইরা। আমি কোটি কোটি টাকা নষ্ট করছি এই বিএনপির জন্য, এই তৃণমূলের জন্য। তারেক রহমান বলছিল আমার তৃণমূল, হ্যাঁ, তৃণমূল না থাকলে বিএনপি টিকবে না। বড় বড় নেতা তখন কথা বলতে সাহস পেত না, শুয়োরের বাচ্চারা, ঠিক আছে, রাজাকারের বাচ্চারা, যারা আজকে পাকিস্তানের মুক্তিযুদ্ধ চেতনা বিক্রি রাজনীতি করে, ওরা হচ্ছে বাংলাদেশের বড় শত্রু।
তা না হলে এই ৫-৫০ বছর আগে তো পাকিস্তানে চলে গেছে। তো ৫-৫০ বছর এই দেশে লুটপাট করছে কারা? এই বাটপাড়ারা, যেই বাটপাড়ারা পদে বৈশা দলের নামে, রাজনীতির নামে জনগণের সম্পদ লুটপাট করে ওরা, ঠিক আছে? আমরা সাধারণ জনগণরা না। যাদের সংসদে যে চোরেরা বসে জনগণের ভোট নিয়ে, ওই চোরেরা ওদের সন্তানেরা পরবাসে লেখাপড়া করে, ঠিক আছে? আর দালাল চামচা টোকাই 2 টাকার চা খাওয়ার বিনিময়ে তুই যে একটা অন্যায়ের বিরুদ্ধে অন্যায়কে অন্যায় বলতে পারস না, ঠিক আছে? তুই কেমন নেতা হলি? তুই কেমন কর্মী হলি? কেমন দেশপ্রেমিক হলি? এই সত্য কথাগুলি বলার কারণে আমাকে অনেকে পছন্দ করে না, কিন্তু জনগণ আমাকে ভালোবাসে। আমি বাংলাদেশে 2 বার গেছি 19 বছর পরে, ঠিক আছে? খুনি হাসিনার পতনের পরে, ঠিক আছে? আমি রাস্তায় যেখানে গেছি, রিক্সায় উঠছি, চার দোকানে গেছি, সাধারণ জনগণ আমাকে ঠিকই আমার পাশে এসে বলছে, যে সরাসরি চিনছে সে আমাকে বলছে, আপনার ঠাকুর ভাই না জাপানের? আচ্ছা, চিনে নাই সরাসরি, সে পিস করে বলছে, ভাই জাপানের সাগর ভাইয়ের মতন মনে হয়, এটা মনে হয় সাগর ভাই, ঠিক আছে? তা আমি বলছি, হ্যাঁ আমি সাগর শিকদার, আমি দেশে আসছি। এই যে গণমানুষের ভালোবাসা, এই ভালোবাসা কোনো রাজনৈতিক দলের নেতা হলে পাওয়া যায় না। এই ভালোবাসা কোনো দলের চামচামি করলে পাওয়া যায় না। এই ভালোবাসা পাইতে হয় জনগণের পক্ষে কথা বললে, ঠিক আছে? আমি সেই জিনিসটাই বলছি। বাস্তব জীবনে আমরা পাকিস্তান থেকে ভাগ হইছি, কিন্তু পাকিস্তান প্রবাসে গেলে একটা পাকিস্তানি আপনার জন্য আগে আসবে, একটা ভারতে কখনো আসে নাই, আসবেও না, ঠিক আছে? এই সত্যটা মানতে পারেন না কেন? ভারত দালালি করার জন্য কি আমার বাবা মুক্তিযুদ্ধ করছে? মুক্তিযুদ্ধ করছে অন্য গোলামি করার জন্য, নাকি ব্যক্তির স্বার্থ রাজনীতি ফায়দা লুটার জন্য আমরা যুদ্ধ করছিলাম? কোনটা? ভারত বিরোধী কথা বললে এটা এমন একটা চুলকানির কথা। বিএনপির নামে পরিচয় দেন, বিএনপি চুলকানি হওয়ার কথা কেন? রাষ্ট্র সংস্কার বুঝেন? রাষ্ট্র সংস্কার হচ্ছে আপনি দেশের জন্য কাজ করবেন, জনগণের কল্যাণে কাজ করবেন, অন্যের তাবেদারি না। এটা রাষ্ট্র সংস্কার বলে প্রথম। মেসেজ ইজ ভেরি ক্লিয়ার, ওকে? বাস্টাররা বিএনপির পরিচয় দিয়া বিএনপি চামচামি করলেই, জামাতের পরিচয় দিয়ে জামাতের চামচামি করলেই, আওয়ামী লীগের পরিচয় দিয়ে আওয়ামী লীগের চামচামি করলেই নেতা হওয়া যায় না। জনগণের বন্ধু হওয়া যায় না। প্রথম দেশপ্রেম থাকতে হয় ভিতরে, নিঃস্বার্থে যে দল করতে পারে, দেশকে ভালোবাসতে পারে, সে হচ্ছে গণমানুষের নেতা, ঠিক আছে? ওই পদাধিকার বলে ক্ষমতায় বসলেই সে নেতা হওয়া যায় না। চোররাও পার্লামেন্টে যায়, ঠিক আছে? চুরি করার জন্য যায়, ঠিক আছে? সাদিক কামরুল যখন ইউনিভার্সিটির ভিপো হয়েছেন, একদিকে স্টুডেন্ট হিসেবে ইউনিভার্সিটির সবচেয়ে সেরা স্টুডেন্ট, রাজনীতি হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সেরা রাজনীতিবিদ, এমনকি ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এরকম কোনো ভালো ভিপি ঢাকা ইউনিভার্সিটি পায় না। সুতরাং অক্সফোর্ড যথাযথ লোকে যাচাই করেছে। অক্সফোর্ড মনে করতেছে যে এরকম ছেলেদেরকে যদি অক্সফোর্ডে আনা হয়, যেহেতু পাচ্ছের অক্সফোর্ড হিসেবে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়, এদেরকে যদি অক্সফোর্ডে আনা হয়, অক্সফোর্ড মনে করতেছে এদের যেই প্রশিক্ষণে প্রশিক্ষিত হয়ে আজকে এরা ইউনিভার্সিটির নেতৃত্ব দিচ্ছে, অক্সফোর্ড যদি এদের থেকে কিছু নিতে পারে এবং অক্সফোর্ড যদি এদেরকে দিতে পারে, তাহলে আগামী দিনে এদের দ্বারা বাংলাদেশ না গোটা বিশ্ব নেতৃত্ব দেওয়ার ভালো একটা পরিবেশ তৈরি হবে বলে মনে করছে অক্সফোর্ড। এই জন্য এদেরকে দাওয়াত দিয়েছে বলে আমরা মনে করছি। প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সারা দেশে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী হিসেবে প্রথম ধাপে 100 জনকে সমর্থন দিয়েছি, এবং আমরা খুব শীঘ্রই এ মাসের 15 তারিখে দ্বিতীয় ধাপে আবারও উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভা মেয়র পদপ্রার্থী হিসাবে আরও 100 জনের নাম ঘোষণা করতে যাচ্ছি। সারা দেশে আমাদের যারা নেতাকর্মী রয়েছেন, শুভাকাঙ্ক্ষী রয়েছেন, যারা আমাদের সাথে আগামী রাজনীতির পথে হাঁটতে চান, যারা আপনারা উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভা মেয়র হিসেবে নির্বাচন করতে আগ্রহী, আপনারা অতি দ্রুত আমাদের জেলার যারা আহ্বায়ক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রয়েছেন, কিংবা স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করছেন, আপনারা তাদের সাথে যোগাযোগ করুন। এ মাসের 15 তারিখে আর মাত্র 5 দিন পরে আমরা আরও 100 জন প্রার্থী ঘোষণা করতে যাচ্ছি। আমরা বিশ্বাস করি যে আপনারা যারা এটুকু আত্মবিশ্বাস রয়েছে যে আপনারা উপজেলা চেয়ারম্যান হিসেবে এবং পৌরসভা মেয়র হিসেবে একটা শক্তিশালী ফাইট দেওয়ার মধ্য দিয়ে জনগণের প্রতিনিধি নির্বাচিত হতে পারবেন। আপনাদের জন্য আমাদের দরজা সবসময় খোলা রয়েছে। আপনারা অতি দ্রুত যোগাযোগ করুন, ইনশাআল্লাহ বিজয় দেখা হবে। আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন যে তোফায়েল আহমেদ যে বিগত দিনের রাজনীতিবিদ ছিল, তার যে মানে বা 71-এর সময় তার ভূমিকা ছিল, ওই জায়গা থেকে মনে করেন যে সে মারা গেছে, তো তার শোক প্রস্তাবে 1 মিনিট নীরবতা সংসদে পালন করা হয়েছে। ভাই, এই সংসদ থেকে কিন্তু পালানোর অংশ হিসেবে সেও ছিল, ওই স্বৈরাচারের দোষর কিন্তু সেও ছিল। ভাই, আমি সারা জীবন মনে করেন হজ করলাম, সব কিছু করলাম, পবিত্র করলাম, সব মানুষের বাড়ি গাড়ি সব কিছু করে দিলাম, দরিদ্রদেরকে বড় লোক বানাই দিলাম, সব কিছু করে আমি ঠিক মারা যাওয়ার 2 ঘন্টা আগে মনে করেন যে
ধর্ষণ করলাম, তাহলে কি ভাই আমার কি ওই পিছনের অর্জনে কি আমাকে বিচার করা হবে, না ওই ধর্ষণে বিচার করা হবে? আমাকে দর্শক হিসেবে আমাকে বিচার করা হবে। আমি যদি মনে করলাম যে আমার মৃত্যুর 2-3 ঘন্টা আগে মনে করেন আমি একটা বোম মারলাম, বোম মারলে আমি 400-500 শিশুকে মারলাম বা কয়েক হাজার মানুষকে আহত করে ফেললাম, তাহলে কি আমাকে সারা জীবনে আমি কি করেছি আমার ওইটাকে বিচার করবে? না, আমি মরার আগে আসলে আমি কোন জায়গায় কি করছি, মানে মৃত্যুর আগ পর্যন্ত আমার সম্মানটা কোন জায়গায় আমি ধরে রাখছি, ওইটার উপরে আমাকে সম্মানিত করবে মানুষজন। তো এই জায়গা থেকে আমি একটা খুবই লজ্জিত যে এই গণ অভ্যুত্থানের পরে একটা স্বাধীন আমরা যেটা বলি যে 2.0 বা যেটা যেভাবেই ধরেন যে এটা বিপ্লবটার পরে যে একটা সরকার গঠিত হয়েছে, আমাদের জেনজির যারা আসছিল সমর্থক, এরকম গোষ্ঠী আছে বিরোধী দলে কিছু, সরকারি দলে কিছু, এবং পুরাতন সংসদ সদস্য আছে এই 300 আসনের ভিতরে। তো এরা যে এরকম একটা কাজ করবে, এই তোফায়েল আহমেদের জন্য যে শোক প্রস্তাব আসবে, এটা আমি খুবই লজ্জিত। এই গণ অভ্যুত্থানের একজন আহত হিসেবে 24-এর আমি খুবই লজ্জিত। এটা আমি কখনো আশা করি নাই যে তোফায়েল আহমেদের মতো ফ্যাসিস্টটা যদি এরকমভাবে সম্মান পায়, তাহলে আমি একটা সময় দেখবো যে হাসিনাও যদি মৃত্যুতে যাবে, কারণ হাসিনারও তো বাবার অবদান ছিল 71-এ, তার বাবা শেখ মুজিব। তো ওই ক্যারেক্টারে অথবা দেখা গেছে যে হাসিনার বিচারের পরও হাসিনার জন্য, হাসিনা যদি এখন মারা যায়, হাসিনার জন্য মনে হয় সংসদে 1 মিনিট নীরবতা পালন করা হবে। তো এই জায়গা থেকে আমি খুবই লজ্জিত যেই এই শোক প্রস্তাবটা আনছে বা যেভাবে আনছে, এটা বিএনপি হোক বা অন্য দল হোক, এবং আমি দেখলাম যে বিরোধী দল সহ সবাই কিন্তু 1 মিনিট নীরবতা পালন করছে। এটা এই জাতির জন্য লজ্জা।